জিনিস হাইড করে রাখি। এইবার যেটা আমাদের সিলেবাস দেখতেছিলাম, এইগুলা গত ক্লাসে করেছিলাম যে কি ডিসপ্লে ভ্যালু, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, এগুলো নিয়ে কাজ করেছিলাম, তাই না? HTML এলিমেন্ট কি পজিশনিং, পজিশন রিলেটিভ, অ্যাবসলিউট, পজিশন ফিক্সড, এগুলা নিয়ে আমরা কাজ করেছিলাম। আচ্ছা, হ্যান্ডেলিং কন্টেন্ট ওভারফ্লো, যদি ওভারফ্লো হয়ে যায়, দেখি তো এটা গত ক্লাসে কাজ করেছিলাম ওভারফ্লো নিয়ে। ফ্লোটিং HTML, ফ্লোটিং লেফট রাইট, এটা কাজ করেছিলাম, তাই না? এটা করতে চাচ্ছি তো এখন। আগে গত ক্লাসের কোডটা বের করতে চাচ্ছি, একটু দেখতে চাচ্ছি কি করেছি, দেন হচ্ছে গিয়ে আমি আজকের ক্লাসের কোড চালু করবো। ফ্লটিং নিয়ে কাজ করেছি, ঠিক আছে, সিএসএস দেখলেই বুঝতে পারবো। এই যে পজিশন নিয়ে কাজ করেছি আমরা, কে পজিশন, মাই পজিশন, ইভেন্টের চাইল্ড টু পজিশন, ওভারফ্লো নিয়ে কাজ করি। আসেন ওভারফ্লো নিয়ে কাজ করি, হ্যাঁ। এই ড্রিফট এখানে তো অনেক কাজ করে গেছি। আজকে নতুন ফাইল নিয়ে আজকে ওভারফ্লো নিয়ে কাজ শুরু করব, কারণ আগের যে আমার প্রজেক্ট ছিল সেখানে প্রচুর ফাইল হয়ে গেছে। তো আজকে ডেট 10, আজকে হচ্ছে গিয়ে মে মাসের 4 তারিখ, 2025। আজকে আমরা পিএস কোডে জিনিসটা চালু করি। ক্লিক করে সমর অপশন, ওপেন উইথ কোড। প্রথমে আসেন, আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি, ফাইলের নাম হচ্ছে index.html, index.html। এটার ভিতরে ডিফল্ট কোডিং যা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। এই লোড হয়নি আপনার, ও HTML হয়ে গেছে, এর জন্য কাজ করছে না। আমি করে দিলাম, আমি ডিফল্ট কোডিং দিয়ে দিই। এইবার আমি একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম নিচ্ছি সিএসএস। সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিচ্ছি, সেটার নাম হচ্ছে style.css। সেই style.css এর মধ্যে একটা বলছে মার্জিন 0, প্যানিং 0 এবং বক্স সাইজিং প্যারামিটার। দেন আমি যেটা করতে চাচ্ছি সেই ফাইলটা এখানে লিঙ্ক করে দিতে চাচ্ছি, এই ফোল্ডারের ভিতরে সিএসএস style.css। প্রথমে আমি ওভারফ্লো নিয়ে কাজ করবো, হ্যাঁ। একটা ডিভ নেই, ডিভের ক্লাসের নাম না দিলাম ওভারফ্লো। এর ভিতরে কিছু ডেমো টেক্সট নিই, কত ওয়ার্ডের নিতে পারি, মনে করেন 99 ওয়ার্ডের। এইবার এই ওভারফ্লোটা আমি এই সিএসএস ফাইলে কল। এখানে আমি একটা কাজ করছি, প্রথমে 4-5 দিন মার্জিন দিচ্ছি, হ্যাঁ। তারপর বললাম ওয়েট 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, কত বর্ডার, বর্ডার 1 পিক্সেল, সলিড। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লাইফ সার্ভার জিনিসটা অন করেছি করি। এখানে আমি গো লাইভে ক্লিক করে আমি জিনিসটা সার্ভারে নিই। দেখেন আমার ডিভ হচ্ছে এতটুকু, কিন্তু আমার টেক্সটটা কি বাহিরে চলে গেছে। এখন আমি যেটা করতে পারি, প্রথমে এখানে ওভারফ্লো এই প্রপার্টিটা ইউজ করি। ওভারফ্লো অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কিছু ইউজ করি, যেমন আমি যদি হিডেন দিয়ে দিই ওভারফ্লো হিডেন, তাহলে দেখেন আমার যে ডিভ এর বাহিরে যে জায়গা আছে সেখানে যদি এই টেক্সট চলে যায়, তাহলে সেটা আর আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো আর কি আছে, স্ক্রোল আছে, তাহলে দেখেন আমার জায়গা লেখা আছে।
ওকে, আবার এখানে ওভারফ্লো সাজেস্ট করেছিলাম, স্ক্রোল ইউজ করেছি, হিডেন ইউজ করছি। বাই ডিফল্ট কি থাকে? ভিজিবল থাকে। দেখেন, আর অনেক সময় কিছু আছে এই কয়টাই দিয়েছেন, নোট হিডেন অ্যান্ড স্ক্রোল। এখানে স্ক্রোল ইউজ করে তাহলে হচ্ছে কি এভাবে দিলাম, দেখেন উপরে নিচে আছে, আমি ডানে বাইরে নাই। এখানে কি কিছু ইয়ে আছে, স্ক্রোল। ওভারফ্লো এডস। ওভারফ্লো শুধু ওভারফ্লো না, তাহলে তাই তো হচ্ছে, তাহলে আসলে দেখি ওভারফ্লো ড্যাশ এক্স। এক্স অক্ষ বরাবর কি দিয়ে দিলাম আমি? স্ক্রোল দিলাম। ওয়াই দিলাম না, নাকি বলেন, তাহলে কোনো লাভ হইল? ওভারফ্লো ওয়াই হিডেন দিয়ে দিই। উম, ভেতরে হয়তো ডিপ দিয়ে আমি জায়গা নিতে পারতাম, এটা একটা জিনিস। আর হচ্ছে কি আপনার আহ, যেটা ইয়া করছি আর কি, সেটা হচ্ছে কি আপনার ওভারফ্লো এক্স এবং ওয়াই এটা দেখাতে চাচ্ছিলাম। মনে করেন ওভারফ্লো ওয়াইটা আমি স্ক্রোল দিয়ে দিলাম, এক্সটা হচ্ছে কি হিডেন দিয়ে দিই। মানে এক্স অক্ষ বরাবর আমি দেখতে চাচ্ছি না, ওয়াই অক্ষ বরাবর, তাও এই যে দেখেন নিচের পার্টটা কিন্তু চলে গেছে। এখানে ডান সাইডে শুধু এইটুকু থাকলো, মানে এটা মাঝে মধ্যে বিভিন্ন সাইডে ইউজ হয়। সাথে একটু প্যাডিং দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে, এটা করতে পারি। আমি যদি এখানে ডিসপ্লে লাইন দিয়ে দিই, মিস্টেক একটা লাইন হয়ে গেছে তাহলে, তখন ওভারফ্লো এক্স ওয়াই মারাত্মক গন্ডগোল করতেছেন নাকি? চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। ওকে, ওটা বাদ দিই। এখন হচ্ছে গিয়ে আপনারা আর কোনো কিছু সাজেশন আছে কি? তাহলে আমরা শুধু নর্মালি ওভারফ্লোটা ইউজ করি, হ্যাঁ। ওভারফ্লো যদি দেখতে না চাই তাহলে হচ্ছে কি হিডেন দিয়ে দেব, অথবা যদি দেখতে চাই তাহলে স্ক্রল করে দিতে পারি অথবা ভিজিবল করে দিতে পারি। নর্মালি দেখা যায় যে হিডেনটা ইউজ হয়, হিডেনটা প্রচুর ইউজ হয়, স্ক্রল তো দিতে পারেন। স্ক্রল হয়ে আসলে ডিসপ্লে ইনলাইনটা উঠাই দিন, অথবা মারাত্মক গন্ডগোল করছে। আচ্ছা, এটা ছিল জাস্ট গত ক্লাসে হচ্ছে কি হ্যান্ডেলিং কন্টেন্ট ওভারফ্লো। আমার যদি কন্টেন্ট ওভারফ্লো হয়ে যায় তাহলে সেটা কি হবে। কারণ আমি কন্টেন্ট হিসেবে ইউজ করেছি কি টেক্সট, এখানে ইমেজ থাকতে পারে, আবার কি অডিও ভিডিও থাকতে পারে। তা সেটা ওভারফ্লো হয়ে গেলে কিভাবে কন্ট্রোল করতে হয়, এটাই ভাবে জাস্ট একটা পয়েন্ট নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, পরে যেতে চাচ্ছি, এখানে আসতে চাচ্ছি। সেকশন ফোরে আসতে চাচ্ছি। দেখেন এখানে ছোট কিছু কাজ করে রাখছে, আজকে মনে হয় সেকশন ফাইভও করে ফেলবো দেখে। সিএসএস বক্স মডেল, হ্যাঁ। এটার কাজ কি? একটা বক্স তৈরি করে সেটা মডেলিং করা, এটা কিন্তু এটা বুঝতে পারবে না যে আমরা যে বর্ডার ইউজ করেছি কোনটার পরে কোনটা, এরকম একটা মডেল আছে, এটা কি সিএসএস বক্স মডেল বলে। আমরা যদি ইমেজে চাই তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি সিএসএস মডেল বলতে কি বোঝাচ্ছে। দেখেন আমার প্রথমে থাকবে যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট। বড় হয় না এখানে,
এটা ওপেন ইমেজ ইজ নো উইন্ডো, এটাকে দেখেন। হ্যাঁ, আচ্ছা। দেখেন এইটা হচ্ছে আমার কন্টেন্ট। কন্টেন্ট আমরা জানি চার ধরনের কন্টেন্ট: টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এই চার ধরনের কন্টেন্ট হয়ে থাকে। কন্টেন্টের পরে যে খালি জায়গাটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি, প্যাডিং। ওকে, নাইস। প্যাডিং এর পরে যে আমরা যে খালি জায়গাটা মানে লাইন থাকে সেটাকে বর্ডার বলি। আমরা কিন্তু একটু আগেও বর্ডার ইউজ করেছি, বর্ডারের ভিতরে প্যাডিং ইউজ করেছি। প্যাডিং এর ভিতরে কি আছে, কন্টেন্ট আছে। তাহলে হচ্ছে কি, কন্টেন্ট কি বুঝতে পেরেছি, টেক্সট বা ইমেজ বা অডিও ভিডিও এর বাইরে একটা খালি জায়গা আছে, যেটাকে প্যাডিং বলতেছি। প্যাডিং এর বাইরে একটা খালি জায়গা, না ঠিক একটা লাইন আছে যেটাকে আমরা বর্ডার বলতেছি। বর্ডার আমি চিকন করে দিয়েছি, বর্ডার চাইলে মোটা করেও দিতে পারেন, তাই না? বর্ডারের বাহিরে একটা খালি জায়গা আছে যেটাকে বলতেছে হচ্ছে মার্জিন। আমরা কিন্তু এখানে মার্জিন ইউজ করছি। মানে বর্ডারের বাহিরে যে খালি জায়গাটা সেটাকে হচ্ছে মার্জিন। বর্ডার তারপর একটা জায়গা, বর্ডারের ভেতরে যে খালি জায়গাটা সেটাকে বলতেছে প্যাডিং। তার ভেতরে থাকে কন্টেন্ট। এটাই হচ্ছে বক্স মডেল, সিম্পল জিনিস, তাই না? আচ্ছা। এই যে বক্স সাইজিং, এটা নিয়ে আপনারা কয়েকজন কোশ্চেন করেছিলেন, তাই না? তাহলে আজকে আমি একটু রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দিই, বক্স সাইজিং দিলে কি কি লাভ হইতে পারে, না দিলে কি কি লাভ হতে পারে। যেমন হচ্ছে আমার এটা হচ্ছে কি, এখানে দেখেন বাই ডিফল্ট দেওয়া আছে কি বক্স সাইজিং বাড়ানো। আর ওভারফ্লোতে আমার একটা কোয়েশন ছিল স্যার। জি জি, বলেন শুধু। স্যার এই ওভারফ্লো আমরা স্যার কখন ইউজ করবো, মানে কি কাজের জন্য ইউজ করবো? ও যখন ভেতর থেকে কোনো কন্টেন্ট বাহিরে চলে যাবে তখন ইউজ করবো, এছাড়া লাগে না। যেমন এই যে লেখাটা, এই আমি এই জায়গার মধ্যে রাখতে চাচ্ছি, কিন্তু লেখাটা কি আমার জায়গা ভেদ করে বাহিরে চলে যাচ্ছে না, নিচে চলে যাচ্ছে না। ওভারফ্লো স্ক্রল যদি না দিই, দেখেন আমার বর্ডারের বাইরে, এই যে দেখেন যতখানি দিছি তার বাইরে চলে গেছে না? তো এই যে যতখানি বাইরে গেছে ততখানি মনে করেন আপনি হয় যদি দেখতে না চান তখন হিডেন দিয়ে দিবেন, আর যদি দেখতে চান তাহলে স্ক্রলের অপশন দিয়ে দেবেন। এই, ঠিক বুঝতে আছে। পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ। এরকম না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, হ্যাঁ? হ্যাঁ? তাহলে একটু আমরা বক্সের দিন বরাবর দেখলাম, আমরা হচ্ছে গিয়ে আহ সরি, বক্সিং বরাবর দেখি নাই, একটু দেখি, হ্যাঁ? তো দুইটা বক্স নিয়ে আমি এখানে মনে করেন ওভারফ্লোর পরে একটা ডিভ নিই। ডিভের নাম নিলাম মেইন। মেইনের মধ্যে একটা ডিভের মধ্যে প্রথমে বললাম এটার নাম হচ্ছে বক্স ওয়ান, আর একটা ডিভের নাম দিলাম বক্স টু। এই বক্স ওয়ান এবং বক্স টু ডিভটা আমি স্টাইল ডট সিএসএস এ কল করি। তাহলে আমি কি করতে পারি, এখানে ক্লাস কল করলাম বক্স ওয়ান। বক্স ওয়ানের উইথ দেখেন 300 দিলাম, হাইট দিয়ে দিলাম 200, ব্যাকগ্রাউন্ড কালার একটু দিয়ে দিলাম, লাল কালার আসবে, ওকে। দেন একই স্টাইলে আমি আরেকটা ক্লিপ নিলাম যেটার নাম হচ্ছে বক্স টু। আউটপুটটা দেখি এরকম, ঠিক আছে? আহ, দরকার হয় উপরেরটার মতো দুইটাতে একটু মার্জিন নিয়ে নিই যাতে একটার সাথে আরেকটা না লিখে থাকে, উল্টো পিছলের মতো ছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখেন দুইটা ডিপ কিন্তু পরস্পর সমান। তো প্রথম ডিপটার মধ্যে আমি মনে করেন বক্স সাইজিং বরাবর উপরে নেই, হ্যাঁ? বক্স সাইজিং বরাবর উপরে নেই। প্রথম ডিপের মধ্যে আমি বললাম হচ্ছে ভাই তোমার ভেতরে একটা প্যাডিং আছে, প্যাডিং অত বেশি না, 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু এখন বক্স সাইজিং বরাবর নাই। এই যে প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন প্রথম ডিপটাও হাইটও বড় হয়ে গেছে। হাইট বড় হোক, এটা আমার ম্যাটার না। উইথ বড় হইলে রেসপন্সিভের সমস্যা হয়ে যায়, হিসাব করতে সমস্যা হয়ে যায়। এখন যদি আমার এই রিফটাকে এই রিফের সমান করতে হয়, তখন কি করতে হবে, অঙ্ক করতে হবে যে ডানে 20 পিক্সেল বেড়েছে, পায়ে 20 পিক্সেল বেড়েছে, টোটাল 40 পিক্সেল বেড়েছে। তাহলে উইথ থেকে 40 পিক্সেল বাদ দিলে 300 থেকে 40 পিক্সেল, 260 পিক্সেল। তখন গিয়ে এই দুইটার উইথ গিয়ে দেখেন সমান হয়েছে। এই যে অঙ্ক করা লাগতেছে, এই অঙ্ক ভেজাল না। আমার প্রত্যেকটা ডিবে যদি এরকম প্যাডিং এর কারণে অঙ্ক করা লাগে তাহলে তো মুসিবত। আমি বললাম হচ্ছে গিয়ে ভাই ঠিক আছে তোমার প্যাডিংটা থাক, হ্যাঁ? তোমার হচ্ছে বক্স সাইজিং অর্ডার বক্স দিয়ে দিন। এইটা দিলে কি হবে দেখেন, আমার কিন্তু প্যাডিং আছে ঠিকই, কিন্তু
উইথটা আর পারেনি। হ্যাঁ, আমার যদি কন্টেন্ট বেশি হয়ে যায়, ভেতরে যদিও কন্টেন্ট নাই, আমি একটা হাইট দিয়ে রেখেছি, আমার যদি কন্টেন্ট বেশি হয়ে যায়, মানে ধরুন 99 দিয়ে দিলাম, ওটা বাহিরে চলে গেছে, তাই না? হাইটটা বেড়ে যাক, সমস্যা নেই। তখন আমি কি করতে পারি, এই যে নির্দিষ্ট একটা হাইট দিয়েছি না বক্স ওয়ানে, না দিয়ে আমি বললাম হচ্ছে মিনিমাম হাইট, মানে কমপক্ষে 200 পিক্সেল। যদি বেশি কন্টেন্ট থাকে তাহলে হাইটটা বড় করে দেয়। এই যে দেখছেন, হাইটটা বড় হয়ে গেছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে আমার হাইট বেড়ে গেল, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু প্যাডিং এর কারণে আমি উইডথটা বাড়তে দিলাম না। এই সুবিধাটা আমাকে কে করে দিয়েছে, যে বক্স সাইজিং বর্ডার বক্স। বর্ডার বক্স না দিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে বক্স সাইজিং কন্টেন্ট বক্স, এটাই ইউজ করলাম। তখন আর হচ্ছে গিয়ে ওই যে দেখেন না, হাইট উইডথটা বাই ডিফল্ট ওরকমই থাকে, দেখছেন? ওই যে প্যাডিং এর কারণে আমার ওয়েটটা বেড়ে গেছে। তা বাই ডিফল্ট কি থাকে, কন্টেন্ট বক্সের মতোই থাকে, যে আপনার যে ওয়েটটা দিয়েছি, কত দিয়েছি, 300 পিক্সেল দিয়েছি, সাথে আবার এই যে প্যাডিং, সে প্যাডিংটা মিলে 340 পিক্সেল হয়ে গেছে। এটা হচ্ছে বক্স সাইজিং কন্টেন্ট বক্স, যেটা বাই ডিফল্ট থাকে। আর বক্স সাইজিং বর্ডার বক্সের কি হবে না, আমার ওয়েটটা ফিক্স রাখবে, প্রয়োজনে ওই জায়গার মধ্যে হাইটটা যদি বেড়ে যায় সমস্যা নেই। আবার হাইট ফিক্স না রেখে আমি একটা নতুন জিনিস দেখালাম, কি করেছি, মিনিমাম হাইট ইউজ করেছি। কেন মিনিমাম হাইট ইউজ করেছি? মিনিমাম মানে কি, কমপক্ষে। সর্বনিম্ন, সর্বনিম্ন কত? 200। সর্বোচ্চ কত বলেছি? বলিনি। সর্বোচ্চ আপনি এখানে দিতে পারেন ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইট, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ দিলে যে 200 থেকে 300-এর বেশি হবে না, এরকম যদি দিতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে 300-এর পরে দেখা যাচ্ছে এটা হয়ে গেছে। আবার আপনি ম্যাক্স হাইট দিয়ে দিলেন হচ্ছে গিয়ে ম্যাক্স কন্টেন্ট, তাহলে দেখেন আবার কন্টেন্ট যতখানি ততখানি হাইট পেয়ে গেছে, এটা হচ্ছে ম্যাক্স হাইট। মিনিমাম হাইট এবং কন্টেন্ট দিয়ে দিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, এই জিনিসগুলো আস্তে আস্তে করতে করতে চিনবেন। শব্দগুলা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা কি কাজ। এই প্রপার্টি হচ্ছে ম্যাক্সিমাম হাইট, মানে সর্বোচ্চ কতখানি এটা অ্যালাউ করতেছেন আপনি। এখানে ভ্যালু কি দিয়ে দিয়েছেন, ম্যাক্স কন্টেন্ট, সর্বোচ্চ আপনার কন্টেন্টের যতখানি হাইট ততখানি অ্যালাউ করছেন। ওকে, তাহলে বক্স সাইজিং, বর্ডার বক্স, কন্টেন্ট বক্স, এই দুটাই দেখলাম। অ্যাডিং শ্যাডো, এটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, তারপরে যেহেতু আছে, আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এই কার মাইকে যেন টুপ টুপ শব্দ হচ্ছে। তো আসেন এক কাজ করি, এটার ওয়েটটা না এটার সমান হলে ভালো হয়। তাহলে উপরের ওয়েটটা 200 না করে দিয়ে আমি 300 করি, তাহলে এখন তিনটা ওয়েট সমান সমান। এখন কি করতে চাচ্ছি, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভুলে গেছি। শ্যাডো, শ্যাডো অ্যাড করতে চাচ্ছি। তাহলে এইটা শ্যাডো, লালটা শ্যাডো অ্যাড করি, মনে করেন ডান সাইডে শ্যাডো। কালো কালার লালের মধ্যে বোঝা যাচ্ছে না ভালো, হ্যাঁ, এর জন্য আমি একটা পার্টি দিয়ে দিলাম কালার, এটার রং দিয়ে দিলাম সাদা। এবার বোঝা যাচ্ছে। এইবার যদি আমি ডিভের শ্যাডো দিতে চাই, তাহলে যেটা ইউজ করবো সেটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিয়ে এখানে মিনিমাম তিনটা প্রপার্টি আমাকে দিতেই হবে। প্রথম প্রপার্টিটা হচ্ছে আমার শ্যাডোটা কতখানি রাইটে পড়বো। মনে করেন আমি দিলাম যদি আচ্ছা 6 পিক্সেল রাইটে পড়বো। দ্বিতীয় দিলাম হচ্ছে কতখানি নিচের দিকে পড়বো, নাম 6 পিক্সেল নিচে। তৃতীয়টা হচ্ছে কালার, এই তো লাল, লালের পিছনে হয়তো কালো মানাবে, দিয়ে দেখিয়ে পাই কিনা। 6 পিক্সেল ডানে এবং নিচে, 6 পিক্সেল নিচে একটা কালো রঙের ছায়া পড়েছে। তো যদি আরো বেশি প্রয়োজন হয়, তাহলে ছয় ডানের মনে করেন 6 পিক্সেলের জায়গায় দিয়ে দিলাম 46 পিক্সেল, অনেকখানি টাইম। এবার হচ্ছে নিচে দিয়ে দিলাম, নিচেও আমি দিয়ে দিলাম 46 পিক্সেল, বোঝানোর জন্য বলতেছি, দেখছেন? 46 পিক্সেল ডানে, 46 পিক্সেল নিচে একটা কালো রঙের ছায়া পড়েছে। 46 অনেক বড় হয়ে যায়, 6 আবার আমার কাছে ছোট লাগতেছে, হ্যাঁ।
একটা কাজ করি, ওটা ষোলো তৈরি, নিচেরটার সাথে প্রায় লেগে যায়, জিনিসটা খারাপ লাগে, তা ষোলোর জায়গায় আমি আটে দিয়ে চলবো। পিক্সেল টানে নিচে নিচে। এইবার হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা বোঝার বিষয়, এই আটের আগে অনেকে দেখবেন মাইনাস ইউজ করে। মাইনাস ইউজ করলে কি হয়, শ্যাডোটা ডানে না পড়ে শ্যাডোটা বাঁ দিকে চলে যাবে। তো আপনি যদি বাই ডিফল্ট 8 পিক্সেল লিখেন, তাহলে শ্যাডোটা ডান দিকে 8 পিক্সেল পড়বে। আর যদি -8 পিক্সেল লিখেন, তাহলে শ্যাডোটা প্রথমটা বাম দিকে পড়বে। একইভাবে দ্বিতীয়টা, এটা দেখেন নিচের দিকে পড়েছে শ্যাডোটা, তাই না? এইটার আগে আপনি যদি মাইনাস দিয়ে দেন, শ্যাডোটা দেখবেন যে উপরের দিকে পড়ে গিয়েছে। তাহলে এই হচ্ছে মাইনাসের খেলা। দেন এখানে অনেকে দেখবেন একটা থার্ড ভ্যালু ইউজ করেন। থার্ড ভ্যালু কি? থার্ড ভ্যালু আমি দিয়ে দিলাম, মনে করেন এটা হচ্ছে কতখানি ব্লার হয়, হ্যাঁ, মানে কতখানি মিশে যাবে। দেখেন যে 8 পিক্সেল দিয়ে দিচ্ছে, 8 পিক্সেল মিশে গেছে। আর একটু যদি একটু বাড়িয়ে দিই, 8 পিক্সেলের জায়গায় 16 পিক্সেল, শ্যাডোটা পড়েছে 8 পিক্সেল সাথে 16 পিক্সেল কি মিশে গেছে চারপাশ দিয়ে, হ্যাঁ? ওই দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তাহলে এইটা হচ্ছে কি আপনার শ্যাডো। আপনার যদি মাল্টিপল শ্যাডো প্রয়োজন হয়, আপনি কিন্তু কমা দিয়ে আবার আরেকটা শ্যাডো দিতে পারেন। এই যে এটা দিলাম বাঁ দিকে, একটা দিলাম ডানে, একটা দিলাম বাঁয়ে, দুটা শ্যাডো দুদিকে পড়ে গেছে, দেখছেন? তাহলে আমি এখানে দুইটা শ্যাডো দুদিকে দিতে পারি। এই যে কোনাগুলা তাহলে ফাঁকা পড়ে যায়, থাক দরকার নেই, একটা শ্যাডো সুন্দর দেখায়। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখেছে, আপনারা মনে রাখবেন মাল্টিপল শ্যাডো দিয়ে যান। আবার হচ্ছে কি, আপনি মনে করেন ঠিক পিছনে শ্যাডো ফেলতে চান, তাহলে জিরো দিয়ে দেয়। আমি কমা দিয়ে এটা করি, 0 পিক্সেল ডানে, 0 পিক্সেল নিচে, 16 পিক্সেল ঝাপসা বা ব্লার, 0 0 0 কালো একটা শ্যাডো দিলাম। তাহলে দেখেন আমি তো ডানে একটা শ্যাডো পড়েছে, ঠিক পিছনে একটা শ্যাডো পড়েছে, কারণ ওইটা ডানেও জিরো নিচেও জিরো, খালি যতখানি ব্লার হয়ে গেছে ততখানি দেখতে পাচ্ছি। তো এইখানে কাভার করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানটা কিওয়ার্ড ইউজ করবো, সেই কিওয়ার্ডের নাম হচ্ছে ইনসেট। ইনসেট দিলে কি হবে, দেখবেন শ্যাডোটা ভেতরে চলে গেছে। তাহলে আপনি যদি এখানে জিরো না দিয়ে অ্যাকচুয়ালি 10 পিক্সেল দেন, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় ইনসেটে। দিলাম 10 পিক্সেল, 16 পিক্সেল, দেখেন এক সাইডে পড়ছে। তা আমার শ্যাডোটা দরকার চার পাশ দিয়ে, হ্যাঁ, ইনসেট না। ইনসেট যেহেতু দিয়েছি ভেতরে চার পাশ দিয়ে, তাহলে আমি হচ্ছে 0 দিলাম ডানে, 0 দিলাম নিচে, 16 পিক্সেল ব্লার, ব্ল্যাক কালার, ইনসেট। তাহলে দুইটা শ্যাডো, একটা হচ্ছে ডান সাইডে পড়েছে, আর একটা হচ্ছে ভেতরের দিকে পড়েছে শ্যাডোটা, হ্যাঁ? ইনসেট দিয়ে শ্যাডো ভেতরে দেওয়া যায়। আচ্ছা। এটা সুন্দর। এরাই গেল হচ্ছে বক্স শ্যাডো। অনেক ক্ষেত্রে দেখবেন টেক্সটের শ্যাডো দিয়ে দেয়, যেন টেক্সট একটা কাজ করি, মানে একটু বড় করে দিই, আমাদের ফন্ট সাইজ থাকে 16, ইয়াটা মোটেও ভালো লাগতেছে না, ফন্ট ফ্যামিলিটা আমি বাই ডিফল্ট এরিয়াল ফন্ট, অথবা যে আমি আগের স্টাইলে গুগল থেকে নিয়ে এসেছি, আন্ডার টপ ইম্পোর্ট, এই এআই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বাই ডিফল্ট আমি রোবট ফন্ট পেয়েছি। এটা এআই না দিলে আমাকে কষ্ট করে আবার গুগলের ওয়েবসাইটে গিয়ে কপি করে নিয়ে আসে। এনিওয়েজ এখন হচ্ছে আপনি কি এআই কে ফ্রি ইউজ করতেছেন না পেইড? আমার হচ্ছে কি যে ডেফোডিল ইউনিভার্সিটির সাথে রিলেটেড, তো এডুকেশন পারপাস ফ্রি দেওয়া আছে আমার। আর ইমেলটা হচ্ছে ডেফোডিলের, হ্যাঁ, এটা গিটহাবের সাথে কানেক্ট করা আছে। এডুকেশন পারপাস গিটহাব প্রোফাইল, এটা ওটা আমাকে ফ্রি দেওয়া আছে। কিন্তু বাইরে আপনি হচ্ছে গিয়ে গিটহাব প্রোফাইলট মাসে $10 করে কাটে। আমার মনে হয় ফ্রি হয়ে যাবে গিটহাব প্রোফাইলট, এখন অনেক এআই চলে আসছে, তো ট্রাই করে দেখতে পারেন। এই আগের কথা বলতেছে, ট্রাই করে দেখতে পারেন, কিন্তু নর্মালি গিটহাব প্রোফাইলট হচ্ছে $10 মাসে কাটে। আমাকে যে ওই যে ওই ডেফোডিলের ইমেলের কারণে আমাকে হচ্ছে ফ্রি দেওয়া হচ্ছে। আসেন,
এটা করা যায়। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেছি সৌন্দর্য বাড়ানোর জন্য। যেটা করতে চাচ্ছি, আমি এটা একটু ছায়া ইউজ করবো, তো এর জন্য একটু মোটা করে দিই। হ্যাঁ, এটা ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিয়ে দিলাম 600। এইবার একটা ছায়া ইউজ করে কালো রঙের, দেখতে সুন্দর হয়। তাহলে টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো সেম, খালি ইনসেট নাই টেক্সট শ্যাডোতে। হ্যাঁ, টেক্সট শ্যাডোতে আমি দিয়ে দিই 1 পিক্সেল টানে, 1 পিক্সেল নিচে, 2 পিক্সেল ব্লার কালো। ছায়া পড়ছে অন্য জন্য। একটা কাজ করি, 2 দিয়ে করে দিই। হ্যাঁ, 2 2, এটাও 2 রাখি। হ্যাঁ, এইবার দিয়ে যাচ্ছে ছায়া পড়ছে। দরকার হয় আমি একটু টেক্সট গুলো দূরে দূরে দিয়ে দিই। হ্যাঁ, লেটার স্পেসিং 1 পিক্সেল দিয়ে দিচ্ছি, তো একটু দূরে হয়েছে। 2 পিক্সেল দিলে আরো দূরে হবে। লেখাগুলো একটা থেকে আরেকটা দূরত্ব বেড়েছে এবং শ্যাডো গুলো সুন্দর মতো বোঝা যাচ্ছে। এইভাবে আপনি চাইলে টেক্সটের শ্যাডো দিতে পারেন, আবার ডিভের শ্যাডো দিতে পারেন। ওকে, এরপরে অ্যারেঞ্জ। তাহলে দেখছেন, বা আমি বলেছিলাম গত ক্লাসে যে বাকিগুলা সিএসএস এর মূল টপিক গুলা মোটামুটি হয়েছে, বাকিগুলা করতে কম সময় লাগবে। আসেন তাহলে আমরা পরের টপিকে চলে যাই। কম্বিনেটর, সুডো ক্লাস, এগুলো আমরা ইউজ করেছি। বুঝতে পেরেছি। কম্বিনেটরটা মানে সিলেক্টরের একটা অংশ। হ্যাঁ, এটা আমি আলাদা করে বুঝাই। কম্বিনেটর, একটা কম্বিনেটর হচ্ছে স্পেস, একটা হচ্ছে স্পেস ছাড়া। এই যে দেখেন, আমি যদি এখানে বক্স পি লিখি, তার মানে বক্স টু এর ভিতরে যত প্যারাগ্রাফ আছে, মানে যত প্যারাগ্রাফ না, ফার্স্ট চাইল্ড প্যারাগ্রাফ হিসেবে আছে, সেই কয়টা সিলেক্ট হবে। আর হচ্ছে গিয়ে এইটা মানে হচ্ছে গিয়ে এটাও দেখেন বক্স টু এর ভিতর প্যারাগ্রাফ, এটা হচ্ছে বক্স টু এর ভিতর প্যারাগ্রাফ। এইটার মানে হচ্ছে বক্স টু এর ভিতর ফার্স্ট চাইল্ড প্যারাগ্রাফ গুলো সিলেক্ট হবে। এইটার মানে বক্স টু এর ভিতর আরো চাইল্ড থাকতে পারে, যত চাইল্ডই থাক না কেন তার ভিতর যখনই প্যারাগ্রাফ পাবে তখনই এই কাজটা করবে। আমি কি একটু একে বুঝাবো? মনে করেন এটা হচ্ছে বক্স টু ক্লাস, বক্স টু টিপ। হ্যাঁ, এটা হচ্ছে বক্স টু টিপ। এটার ভিতরে একটা প্যারাগ্রাফ আছে। এটা কি প্যারাগ্রাফ? সরাসরি বক্স টু এর ডিভের মধ্যে আছে, তার মানে কি এটা বক্স টু এর একটা চাইল্ড, সরাসরি চাইল্ড। এই যে গ্রেটার দ্যান সাইন ইউজ করছেন, দ্যাট মিনস আপনি বক্স টু এর ভিতরে সরাসরি পি যেটা সেটাই কল করছেন। আর এখানে গ্রেটার দ্যান সাইন ছাড়া পি ইউজ করছেন, তার মানে হচ্ছে গিয়ে শুধু এই প্যারাগ্রাফ না, এরপরে বক্স টু এর ভেতরে হয়তো আরেকটা ডিভ থাকতে পারে। তাহলে সেই ডিভটা হচ্ছে সরাসরি বক্স টু এর চাইল্ড, সেই ডিভের মধ্যে আরেকটা প্যারাগ্রাফ থাকতে পারে। তার মানে এই প্যারাগ্রাফটা হচ্ছে ওই ডিভের চাইল্ড, বক্স টু এর নাতি, তাই না? নিয়ে নি প্যারা, এটা নিতে পারতাম বেশ। এই প্যারাগ্রাফটা কিন্তু সরাসরি বক্স টু এর আন্ডারে না, এই প্যারাগ্রাফটা হচ্ছে বক্স টু এর আন্ডার ডিভ, তার ভিতরে প্যারাগ্রাফ। আপনি যখন প্রথম এই কোডটা রান করবেন, তখন কিন্তু বক্স টু এর আন্ডারে সরাসরি যে প্যারা এটা সিলেক্ট হবে, এবং বক্স টু এর আন্ডারে সরাসরি যে প্যারা না, বক্স টু আন্ডার ডিভ তার আন্ডারে প্যারা মানে চাইল্ডের চাইল্ড, এটা সিলেক্ট হবে না। যদি আপনি গ্যালার দেন সামনে, আপনি যদি সরাসরি স্পেস দিয়ে দেন পি, তার মানে এটা তো সবসময় সিলেক্ট হচ্ছে ফার্স্ট চাইল্ড, বা সরাসরি যে প্যারাগ্রাফ, ফার্স্ট চাইল্ড না, যে কোনো চাইল্ড হোক সরাসরি বক্সের আন্ডারে। হ্যাঁ, সরাসরি বক্সের আন্ডারে যেই প্যারাই থাকুক না কেন, সরাসরি বক্সের আন্ডারে সেগুলা সিলেক্ট হয়ে যাবে। এখন দুইটা প্যারা আছে, তাই না?
এই দুইটাই সিলেক্ট হয়ে যাবে, সাথে এই ডিভের আন্ডারে যে প্যারা এটাও শুরু সিলেক্ট হয়ে যাবে যখন আপনি স্পেস ছাড়া দেবেন। আর যখন আপনি গ্রেটার দেন সাইন দিবেন তখন চাইল্ডের চাইল্ড সিলেক্ট হবে না, কিন্তু সরাসরি চাইল্ড এখন এখানে দুইটা আছে। তো এই দুইটাই সিলেক্ট হয়ে যাবে যখন আপনি শুধু স্পেস দিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে এটা তো না, শুধুটা তো আপনারা করেন টু প্লাস প্লাস আমরা করছিলাম না, করেছিলাম প্লাস। প্লাসটা কি সিবলিং ইউজ করে না? হুম, এখানে হচ্ছে গিয়ে select all the question ভুল দিয়েছি, প্রবলেম। এর লাস্ট all the of all child। হ্যাঁ, এইটা কি দিচ্ছে না, এআই এর মাথা গরম হয়ে গেছে, চলেন আমি সেটাও ইয়া করে রাখছিলাম, বের করে রাখছিলাম, একটু ওয়েট করেন। Immediate following another element. For example, HP select a P that comes after an H1. অর্থাৎ এই বক্স টু ডট পি মানে হচ্ছে গিয়ে আপনার এই চাইল্ড না, হ্যাঁ হতে পারে বক্স টু একটা নিয়েছে, এরপরে যে পিটা নিব এটাকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার বক্স টু প্লাস পি দিবেন, তাহলে ইমিডিয়েট পরের যে এলিমেন্টটা আসবে পি, সে সেটাকে সিলেক্ট করতেছে। প্লাস চিহ্ন দিয়ে আপনার এই চিহ্নটা ইউজ করা হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমাদের যদি আগের কোডিং একটু চাই আমি, 7 6 কবে করেছিলাম। স্যার এই ক্ষেত্রে তো আমরা সরাসরি পি এর মধ্যে একটা ক্লাস নিয়ে এটাকে সিলেক্ট করতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি নিয়ম আছে তো, এর জন্য নিয়ম দেখাচ্ছি। ও সরাসরি আচ্ছা। পি এর মধ্যে সিলেক্ট করা যায় সমস্যা নেই। যেটা আপনার সুবিধা হয়, কিন্তু জেনে রাখেন কিভাবে কি করা হচ্ছে। উম, যখন আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন তখন তো প্রচুর ক্লাস ইউজ করতে হয়। ক্লাস করেছিলাম আমি যখন লেভেল জন্য খুঁজে বের করতেছি। ক্লাস 6 মনে হয় পড়াছেন স্যার, সিলেক্ট তো। ক্লাস সিক্স ক্লাস সিক্সে তো আছে। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাস সিক্স, এই যে চাইল্ড সিক্স সিলেক্ট করেছিলাম তার ইমিডিয়েট পরের টিপটা সিলেক্ট করেছিলাম।
এইটা হচ্ছে গিয়ে চাইল্ডের পরে ডিভ নাকি সবচেয়ে এই প্লাস চিহ্ন হচ্ছে সিবলিং অফ চাইল্ড আগে। তার মানে এই ডিভটা হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে যে কয়টা ডিভ আছে, মানে যে কয়টা ডিভ না ইমিডিয়েট ডিভ যেটা সেটা সিলেক্ট করার জন্য আমরা প্লাস ইউজ করেছি। আর এইটাও একটা কি এই টাইপের হচ্ছে কি আমরা আজকে যে কাজটা করতেছি এটার নাম কি? এটার নাম হচ্ছে কি আপনার এই কম্বিনেটরস। কম্বিনেটরস এটাও এক ধরনের আপনার হচ্ছে গিয়ে কম্বিনেটরস বলা যাচ্ছে। বক্স টু এর ভিতরে পি, এই রে এই বুদ্ধিমান দেখছেন, বুঝে গেছে। এটা যদি ইউজ করেন, আচ্ছা এই প্রথম যেটা প্লাস চিহ্ন আবার একটু রিপিট করে দিই, এটার মানে হচ্ছে প্লাস চিহ্ন যদি দেখেন তো পরবর্তী ইমিডিয়েট। আর যদি আপনি এই চিহ্ন ইউজ করেন, এটার নামটা কি? বিটকুটের নাম, যাই হোক এই নামটা হচ্ছে গিয়ে আপনার কি বলেন, এটার কাজটা হচ্ছে এটা শুধু পরবর্তী সিবলিংটাকে সিলেক্ট করতেছে। আর এটা হচ্ছে মেইন যে আমার প্যারেন্ট এর আন্ডারে যত পি আছে সেগুলোকে, প্যারেন্টের আন্ডারে যত পি আছে সেটা সিলেক্ট করতেছে। হ্যাঁ, এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে এটা। ঝামেলা মনে স্যার করলে কি আরেকবার করবেন? যদি হ্যাঁ, রিক্যাপ করতেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই যে প্লাস চিহ্ন দিয়ে যে পিটা লিখেছি, এটা হচ্ছে দেখেন আমার ক্লাস কোনটা, বক্স টু। প্লাস পি লিখেছি তার মানে এই যে ইমিডিয়েট যে পিটা সেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে প্লাস পি। আর এই যে এই চিহ্নটার নাম কি? হেয়ারেসিস, হেয়ারেসি, আচ্ছা যাই হোক উচ্চারণটা দেখে নেব না। পি, এই চিহ্নটা দিয়ে যদি আপনি পি দেন তাহলে হচ্ছে গিয়ে এইটার মিনিংটা হচ্ছে শুধু ইমিডিয়েট পি না, এই বক্স টুর যে প্যারেন্ট, প্যারেন্টকে মেইন, এই মেইনের আন্ডারে যা যা পি আছে সেগুলো সিলেক্ট হবে। এইটার স্যার মানে এটা হচ্ছে এটা। ডিফল্ট হিসাবেও থাকে, ওই চিহ্নটা না দিও। ওইটা হচ্ছে কি আপনার ডিফল্ট হিসেবে তো নিজের আন্ডারে থাকে, প্যারেন্টের আন্ডারে কি থাকে? আমি কোন জায়গায় চলে এসেছি কারণ এটা তো মিন করতেছে আপনার কি বলে প্যারেন্টের আন্ডারে না। মনে করেন এখানে দিলাম গ্রিন কালার দিয়ে দিই, বাকি যা আছে সব চেঞ্জ। এখন হচ্ছে গিয়ে আপনি যদি এখানে লিখলেন ফরেন, দেন দিয়ে দিচ্ছেন ফরেন, বেশি বড় নিলাম না, এটাই এখানে দিয়ে দিই। আরে আয় আয় আয়, এই যে ওইটাও সবুজ হয়েছে, পরেরটাও সবুজ হয়েছে, তাই না? কিন্তু আপনি যদি এই চিহ্নটা না দেন, এটার মিনিং তো পাল্টাই গেল, তাই না? এইটার মানে হচ্ছে বক্সের তো ওটা ভেতরে যখন বের হয়ে যায়, এটা মানে হচ্ছে বক্সের যত সিবলিং আছে, ওটা হচ্ছে প্যারেন্টের আন্ডার থেকে শুরু করে যত পি আছে আর কি। যত পি আছে, জি জি। স্যার বুঝতে পারছি। ঠিক। ওকে, তাহলে এইটা ছিল আপনার হচ্ছে গিয়ে কম্বিনেটর যেটা অপশন আপনাদের, সেটা সুডো ক্লাস। এটা একটু দেখি। সুডো ক্লাসের মধ্যে আছে হচ্ছে গিয়ে আমরা একটা অলরেডি ইউজ করেছি, সেটা কি হোভার ইউজ করেছি না, হোভার। তো বক্স ওয়ান হোভার করলে লাল থেকে নীল হয়ে যাবে, এটা করি। হ্যাঁ, বক্স ওয়ান সরঞ্জাম কি হোভার, হোভার দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, নীল ব্লু দিয়ে দিই। এটা হচ্ছে একটা ছবি। নিলাম, মাউস উপর নিলাম, নিলাম। ওকে, তাহলে হচ্ছে গিয়ে হোভার একটা দেখলাম, এরকম কিছু আছে যেমন অ্যাক্টিভ একটা আছে। অ্যাক্টিভ এটা ইয়াতে ইউজ হয়, ফর্ম আছে না, ফর্মের ভিতরে যে ইনপুট টাইপ টেক্সট ওইখানে ইউজ হয়। অ্যাকশন মেথড, যাই হোক এখানে একটা ইনপুট নিলাম টাইপ টেক্সট, এখানে একটা ক্লাস নিয়ে আপাতত ক্লাসের নাম দিলাম
আহ, যে কোনো নাম দিতে পারি। ক্লাসের নাম দিলাম ইনপুট ফিল্ড। আচ্ছা, দিলাম ইনপুট টেক্সট, ক্যামেল কেসে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি দেখি ক্লাসটা আসছে কিনা। এই যে নিচে আসছে, একটু মার্জিন টার্জিন দিলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমার মূল জিনিসটা হচ্ছে এটা অ্যাক্টিভটা বোঝানোর জন্য। তার আগে ক্লাসটাকে কল করি। এইটার ভিতরে একটা সুডো ক্লাস দিচ্ছি, সেটার নাম কি? ইফ। অ্যাক্টিভ মানে যখন ওটা ক্লিক থাকা অবস্থায় থাকবে, হ্যাঁ, তখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে ভালো মতো চোখে পড়বে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি দিয়ে দিই? দিয়ে দিলেই হয়। লাল দিয়ে দিচ্ছি। লাল ক্লিক করলাম, দেখেন ক্লিক করে ধরে রাখছি। যখনই আমি ক্লিক করতেছি তখন হচ্ছে গিয়ে ও লাল হচ্ছে। বাইরে ক্লিক করলাম চলে যাচ্ছে, আবার ক্লিক করলাম লাল হচ্ছে, বাইরে ক্লিক করলাম। আবার ক্লিক করে যদি ধরে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ লাল থাকতেছে। এইটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থা। তাহলে ইনপুট টেক্সট, এইটা যখন হচ্ছে কি আপনার ফোকাস অবস্থায় থাকতো। কি অবস্থায় থাকবে? ফোকাস। তার মানে একবার ক্লিক করেছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয়ে যাবে। বাইরে কিনলাম, ব্লার অবস্থায় আছে। এবার ক্লিক করলাম, কি ফোকাস অবস্থা আছে। ক্লিক করে লাল থেকে এক লাফে সবুজ হয়ে যায়। লাল দেখাই যাচ্ছে না রে। বুঝছেন? তা অ্যাক্টিভটা হচ্ছে কি যখন ক্লিক করতেছেন তখন হচ্ছে অ্যাক্টিভ। আর যখন হচ্ছে এটা মানে ক্লিক করে ফেলছেন, এখন আপনার সকল ফোকাস, ইউজারের সকল ফোকাস এই জায়গায়, তখন এটা হচ্ছে কি ফোকাস। কেউ কিছু বলতে নিছিলেন? আচ্ছা, আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার মনে হয় এটা হচ্ছে কি রে, যখন হচ্ছে গিয়ে ফোকাস থেকে সরে গেছে তখন এটাকে বলে সম্ভবত ব্লার নাকি। আরে নাই দেখি। আফটার, বিফোর, কন্টেন্ট, ফার্স্ট, ফোকাস, অ্যাক্টিভ তো ইউজ করেছি। চেক, চেকটা হচ্ছে কি আর একটা জিনিস, চেক বক্সে ইউজ হয়। ফাইন। আচ্ছা, আমার যেহেতু ব্লার মনে আছে, আমি ব্লার দিয়ে দিই। ব্লার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালা দিয়ে দিই, যা সাদা হয়ে গেছে কালার। ওকে, দেখি কাজ করে কিনা। আর না, কাজ করে না। কাজ করে না। দেখি এখানে কোপাইলটের হেল্প নেই। পেজটা ইরোর, সেট, তারপর আমি ভুল ওভার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালো। তার মানে শুধু মাউস উপরে নিলে কালো হচ্ছে। আউট করলাম, ক্লিক করলাম, সবুজ হয় না এখন, ওইটা হয়েছে। ক্লিক করলাম, সবুজ। বাইরে গেলাম, সবুজটা চলে আসছে। এই আপনার হচ্ছে গিয়ে কি সুডো এলিমেন্ট, হ্যাঁ, সুডো ট্যাগ আছে, তাই না? সরি, সুডো ক্লাসেস ইউজ করেছি, সুডো ট্যাগ আছে। এটা একটু বলা হচ্ছে বিফোর আফটার। হ্যাঁ, এটা একটু ইউজ করি। আপনার কি করা যায় বিফোর আফটার ইউজ করার জন্য? একটা ডিভ নিই। ডিভের নাম নিলাম হচ্ছে গিয়ে মনে করেন মেইন। মেইনের ভেতরে লিখলাম হচ্ছে গিয়ে হিরো, লিখে দিই। মেইন ডিভটা দেখা যায়, এই যে হিরো লেখাটা দেখা যায়, তাই না? তাহলে মেইন ডিভটা একটা কাজ করি, একটু ডিজাইন করে মাঝখানে নিয়ে আসি। ডট মেইন হবে। টিএসসি, টেক্সটাইল এন্ড সেন্টার। প্যাডিং উপরে নিচে দিব। আচ্ছা, মার্জিন দিতে পারি, প্যাডিং দিয়ে দিলাম 20%। আর হচ্ছে গিয়ে নিচেরটা তো চলে সেন্টার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন যেটা করতে চাচ্ছি, এই যে হিরো যেটা, সেখানে মেইনের একটা বিফোর ইউজ করতে চাচ্ছে। হ্যাঁ? তাহলে মেইন
এখানে ডাবল কোলন হয়ে আমি কি দিব, বিফোর। বিফোর আর আফটার যখন ইউজ করবেন তখন আপনি একটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আমি কি দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। তো আমি কন্টেন্ট হিসেবে মনে করেন এখন দিলাম মিস্টার লিখে একটা ডট দিলাম, একটা স্পেস দিলাম। তাহলে দেখেন এখানে কি আসছে, মিস্টার হিরো। কিন্তু আমার এইচটিএমএল এ কিন্তু মিস্টার ছিল না। তাহলে আমি বিফোর ইউজ করে আমার এইচটিএমএল এলিমেন্টের আগে মিস্টার যোগ করে দিয়েছি। এইবার হচ্ছে কি আমি মেইনের পরবর্তীতে কিছু অ্যাড করতে চাচ্ছি। মেইন ডাবল কোলন দিয়ে দিলাম কি, আফটার। আফটারের ভিতরে আমি কন্টেন্ট দিয়ে দিলাম কি, কন্টেন্ট তো আমার দেওয়াই লাগবে, বিফোর ইউজ করি বা আফটার ইউজ করি কন্টেন্ট দেওয়াই লাগবে, না থাকলেও দিতে হবে না, তো কিন্তু বিফোর আফটার কাজ করে না। বললাম হচ্ছে এখানে আলম দিয়ে বললাম মিস্টার হিরো আলম। আমি কিন্তু এইচটিএমএল এ কি লিখেছি, শুধু হিরো লিখেছি, কিন্তু আমি বিফোর দিয়ে মিস্টার অ্যাড করে দিয়েছি হিরোর আগে, আর আলম দিয়ে, হিরোর পরে আফটার দিয়ে আলম অ্যাড করে দিয়েছি। এইভাবে বিফোর আফটার চাইলে আপনি হচ্ছে গিয়ে কাজ করতে পারেন। আবার এখানে হোভারের গেম খেলতে পারেন। একজন চ্যাট বলেছে, মিয়া কাজল কি বলতে চাচ্ছিলেন, ফয়সালের নাম সবার আগে পেয়েছি, হ্যাঁ। আচ্ছা, মুসলিম ফয়সালের নাম, হ্যাঁ। এখানে একটা গেম খেলুন, হ্যাঁ। বললাম মেইন যখন ওভার হবে, এর ডাবল কোলন আফটারের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, আলমটা ফয়সাল হয়ে যাবে। ক্যাপসুলাকে টিপ করে গেছে। আসেন দেখি কাজ হয় কিনা। আচ্ছা, এখানে হিরো আলম, মাউস উপরে নিলাম, হিরো ফয়সাল হল। ঠিক আছে। হ্যাঁ, ওই আলম ও ফয়সাল হয়ে গেছে। এরপর থেকে গেছে। ও আচ্ছা, দুই জায়গায় আফটার পড়ে গেছে। ও, আমার মনে হয় একই নামে দুইটা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু একই নামে হয়ে গেছে, একটা কাজ করি, এখানে মেইনের জায়গায় এটাকে পেইন্ট করে দিই। পেইন্ট করে দিলে আমাকে কি করতে হবে, এখানে যে কয়টা মেইন ইউজ করেছি, যেখান থেকে শুরু করে পরের সব কটাকে পেইন্ট করে দিই। তাহলে উপরটা চেঞ্জ হতে নিচেরটা থাকতেছে। তাহলে এখানে মনে করেন আফটার তো চেঞ্জ করলাম, আমি কি বিফোরে চেঞ্জ করতে পারবো? দেখি, বললাম এখানে আফটার জায়গায় বিফোর দিয়ে দিলাম। বিফোরে আমি এখানে বললাম ENGERUS। শুরুতে থাকলো মিস্টার হিরো আলম, মাউস উপরে নিলে আসছে ডেঞ্জারাস হিরো হাসান। চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে বিফোর আফটারের একটা কাজ, যেটা হচ্ছে গিয়ে জাস্ট টেক্সট বা কন্টেন্ট চেঞ্জ করা যায়। কিন্তু আমি বলে রাখি, এখানে কন্টেন্ট ছাড়াও মাঝে মধ্যে কাজ করা যায় বিফোর আফটার দিয়ে। সেটা পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট ইউজ করতে হয়, হ্যাঁ। তা আমি সেটা বোঝানোর জন্য আপনাদের আরেকটা টিপ দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে রেন। এই রেনের ভেতরে আমি কিছু করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে রেন একটা ডিভ, যেটার ওয়েট 300, এটার হাইট 200, এটার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড বানান করছি কেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে নি গ্রিন, একটু মাঝখানে আনলে মনে হয় ভালো হয়, কোনায় সরে গেছে, মার্জিন 22 পিক্সেল, অটো দিয়ে দিই। ওকে,
এখন আমার কাজ হচ্ছে বোঝানো যে এখানে আমি বিফোর দিয়ে একটা ডিভের মতো, কোনো টেক্সট না, ডিভের মতো এলিমেন্ট আনি, যেটা এইচটিএমএল এ থাকবে না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে এই এলিমেন্টের সাপেক্ষে জিনিসটা সাজাবো। তো এখানে আগে আমার পজিশন রিলেটিভ এটা একটু দিয়ে নিতে হবে। এইগুলো তাহলে এই যে এটার বিফোর নেন অথবা আফটার নেন, বিফোর দিয়ে করি। বিফোর দিয়ে বললাম হচ্ছে গিয়ে আহ, কি বিফোর বা আফটার যখনই নেবেন আপনাকে কন্টেন্টটা নিতেই হবে। আপনি কিন্তু বিফোর আফটার কাজ করেন না, কন্টেন্টটা আমি খালি রেখে দিলাম। দিয়ে বললাম হচ্ছে এখন উইথ, মনে করেন, আচ্ছা ওইটার সমান সমান length। এখানে উইথটা 100 দিয়ে দিই, হাইটটা 100 দিয়ে দিই, আর বলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাল। হ্যাঁ দিতে পারি, যেহেতু দেখা যাচ্ছে না। এখানে আইসে বললাম পজিশন অ্যাবসোলিউট টপ, মানে উপর থেকে -50 পিক্সেল নিয়ে যাও, লেফট থেকে আরো -50 পিক্সেল বাই যাও। উপর থেকে -50 পিক্সেল উপরে চলে গেছে, লেফট থেকে আরো -50 পিক্সেল বায়ে চলে গেছে, তাই না? তো এইটা হচ্ছে গিয়ে আমার কি বলে বিফোর। এইবার হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার আফটার। হ্যাঁ, ডাবল কোলন দিয়ে এখানে বললাম আফটার। আফটার দিয়ে যখনই বিফোর অথবা আফটার নিব তখনই আমার কি ইউজ করতে হবে, কন্টেন্ট থাকুক বা নাই থাকুক। এই আফটারেও কন্টেন্ট নাই, এই আফটারেও আমি সেম জিনিস নিয়ে আসি। হ্যাঁ, একদম 100% সেম। শুধুমাত্র বলি টপের জায়গায় এটা বটম দিয়ে দিই, আর লেফটের জায়গায় এটাকে রাইট দিয়ে দিই। তাহলে দেখেন এই যে একটা ডেফ নিচে হচ্ছে, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর। এই দুটার মধ্যে একটা কমন জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে কোনো যদি পরিবর্তন হয় তাহলে সেটা যাতে হাফ সেকেন্ড ধরে না। ঠিক আছে? বলতে পারেন যে একই কোডে দুইবার রিপিট করেছি, এইটা কমানোর কোনো ওয়ে আছে? শুধু তো এইটুকু চেঞ্জ করেছি, তাই না? বটম লেফট বটম রাইট। হ্যাঁ, এটা কমানোর ওয়ে আছে। তখন কি করবেন, প্রথমে আগে আলাদা করে দুইটা বিফোরে নিলেন কমা দিয়ে, আবার কি বললেন, এই আফটারে নিলেন, সরে নিলাম, কমা দিয়ে আফটার নিলাম, নিয়ে আমার দুইটার ভিতরে কন্টেন্ট তো লাগবেই, এগুলা আমি নিয়ে গেলাম, আর ট্রানজিশনটা লাগবে। তাহলে হচ্ছে গিয়ে এমনি কিন্তু এগুলা লাগতেছে, টপ লেফট টপ রাইট এগুলা লাগতেছে, খালি হচ্ছে গিয়ে আমার যে কমন কোড গুলা সেগুলো আমি আলাদা করে ফেলবো। পজিশন অ্যাবসলিউট, তাহলে কমন কোড গুলো এই জায়গায় থাকলো, যেগুলো আনকমন সেগুলো আমি আলাদা করে নেবো। তাও কিন্তু কাজ করতেছে, দেখছেন? এখন আরেকটা কাজ করতে পারি, বলতে পারি যে রেইন যখন হোভার হবে এর বিপরীত, এর বিপরীত কিছু চেঞ্জ হবে। রেইন যখন হোভার হবে এর বিফোরের কিছু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? টপটা না হয় আমি দিয়ে দিই 150 পিক্সেল নিচে নেমে যাবে, টপ থেকে লেফট থেকে 150 পিক্সেল ডানে চলে যাবে। দেখি তো যায় কিনা। হ্যাঁ, ওই জায়গাটাই থামছে, তাই না? টপ থেকে 150। একইভাবে এইটাও না হয় ঘুরাই দিই, আফটারটাও না হয় ঘুরাই দিই। ইয়াই আমাকে হেল্প করে দিচ্ছে, আর কোনো চিন্তাই নাই। ঠিক আছে, তাই একটা বাড়ি খায় যে নিচের জায়গা কমে আবার আছে, তো একটা কাজ করে দিয়ে বলি ভাই, রেইনের একটা মার্জিন বটম নিতে চাচ্ছি। আচ্ছা মার্জিন নিচ্ছি, এখান দিয়ে মার্জিন বটম 200 পিক্সেল নেবে। তাহলে উপরে 20 পিক্সেল, ডানে বাই অটো, নিচে 200 পিক্সেল, মানে নিচে অনেক জায়গায় যাতে বাড়ি না খায়। তো এইভাবে হচ্ছে মেইনটা মাউস উপরে নিচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে আমার জিনিসটা কি হচ্ছে, উপর থেকে নিচে নামতেছে, নিচ থেকে উপরে যাচ্ছে। এটা যদি আরো সেকেন্ড কমায় দেন তাহলে আর কমছে, যে ট্রানজিশনটা কমায় দিবেন তাহলে দুইটা কমন দিয়ে রাখছেন, আরো করতে পারেন, এই দিয়ে দিলাম। তাহলে প্রায় 1 সেকেন্ড ধরে উপরে উঠবে, 1 সেকেন্ড ধরে। এরকম এফেক্ট মাঝে মধ্যে বিভিন্ন ইসে দেখবেন। আর বিভিন্ন
প্রোডাক্টের উপরে দেখবেন 50% অফ। এইভাবে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। আর আপনাদের এরকম একটা হোমওয়ার্কও দিয়েছি, দেখুন, হ্যাঁ, এরকম প্রোডাক্টের ছবি দিয়েছি, প্রোডাক্টের উপরে আবার টপ সেলের একটা করলেই 4টা করা যাবে। আর ট্রানজিশন আপনাদের এখনো শেখানো হয় নাই। ট্রানজিশন দেখাচ্ছে, আচ্ছা, ট্রান্সফর্ম দেখানো হবে। ট্রান্সফর্মের ভিতরে অনেকগুলো আছে, এর মধ্যে একটা আছে রোটেট। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ঘুরাই দিই, এটাই সেম। বিফোর আফটার আলাদা দেওয়ার দরকার নাই। ঠিকই আছে, এখানে দিয়ে শুরুতে 0 ডিগ্রি থাকবে, ওভারে গিয়ে বিফোর 360 ডিগ্রি ঘুরে যাবে, হ্যাঁ? এটাও 360 ডিগ্রি ঘুরে যাবে। তারা দেখে মাউস উপরে নিচ্ছি, ঘুরতে ঘুরতে যাচ্ছে। বিভিন্ন এফেক্ট পাওয়া যাইতে পারে। তো এই হচ্ছে কি আপনার হচ্ছে কি কি বলে এই বিফোর আফটার। বিফোর আফটার নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। এটা নিয়ে কাজ করতে পারবেন যদি আরেকটু মনোযোগ দেন, বারবার দেখেন জিনিসগুলো। Background, adding background, gradient, handling text over. আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলে কাজ করি। ব্যাকগ্রাউন্ড নিয়ে তো অলরেডি অনেক কাজ করেছি। ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু দেখাই। মনে করেন এখানে সবুজ যে দিয়ে দেখাইছি, এই সবুজটার জায়গায় আমি একটা আহ কি বলেন ছবি নিই। তাহলে আগের কোনো ইয়া থেকে ছবি নিই, দেখি ছবি, এখানে ছবি আছে। হ্যাঁ, বেশ সুন্দর একটা ছবি আছে, এটা কপি করে নিয়ে যাই, কম সময় লাগবে। তাহলে এখানে একটা নতুন ফাইল নিই, ফাইল এনে ফোল্ডার নিলাম, ফোল্ডার নাম নিলাম ইমেজেস। ইমেজেস এর মধ্যে আমি এটা রেখে দিলাম। এখন হচ্ছে যেটা করতে চাচ্ছি যে এই যে আমার এখানে একটা কোথায় গেল? সবুজ কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি ছবি দিতে চাচ্ছি। তো ইমেজ নিয়ে আমরা অলরেডি কাজ করছি আমার যত মনে পড়ে, হ্যাঁ। তারপর এখানে ইউআরএল দিয়ে আমি বলতাম ছবিটা হচ্ছে এক ফোল্ডার উপরে উঠো, ইমেজেস ফোল্ডারের উপর দাও। ইমেজেস এর মধ্যে হ্যাঁ, এটার নাম কি দিয়েছি, বর্ডার ইমেজ, বর্ডার বিট লাগছে। সমস্যা। এখন আমি যদি আউটপুটে যাই, এই যে দেখছেন ইমেজটা আসছে। এখন সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখেন শুধু আকাশটুকু আসছে। আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে জিনিসটাকে কমায় দেন, মনে করেন দিয়ে দিলাম 20 পিক্সেল, তাহলে দেখেন ও 20 পিক্সেল নিয়ে তারপর কি জিনিসটাকে রিপিট করছে। 20 পিক্সেল আপনি লিখলেন না, আপনি মনে করেন দিলেন 60 পিক্সেল, তাহলে দেখেন 60 পিক্সেল জায়গা নিয়ে তারপর সেই জিনিসটাকে রিপিট করেছে। তাহলে আপনি এখানে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তাহলে জিনিসটা রিপিট হবে না, ওই যে এক জায়গায় থাকতেছে। দেন আপনি আবার এখানে দিতে পারেন কি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তাহলে জিনিসটা আমার সেন্টারে থাকবে। আর ব্যাকগ্রাউন্ড সাইজ এটা 60 পিক্সেল না দিয়ে আমি বললাম হচ্ছে কভার, তাহলে কিছু অংশ হয়তো কেটে যাবে, কিন্তু আমার ওই ডিভের মধ্যে জিনিসটাকে কভার করে দিচ্ছে। তো আপাতত ব্যাকগ্রাউন্ডের এই প্রপার্টি গুলা থাকলে হবে। আরেকটা প্রপার্টি মাঝে মধ্যে আমি ইউজ করি, একটু এফেক্ট হয়, সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। জিআর ব্যাকগ্রাউন্ড, আরে আই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড।
তাহলে দেখেন আমি স্কুল করে নিচে নামাই, যখন আমি উপরে উঠতেছি ওই সে ফিক্সড, ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড আছে আমার, ডিফটা স্ক্রল হলে সেটা সেভাবে স্ক্রল হচ্ছে। ঠিক আছে? কি সুন্দর এফেক্ট। এইটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জমেন্ট ফিক্সড এর কাজ। তো এই প্রপার্টি গুলো চিনেন আপাতত, চলবে। একটু গ্রেডিয়েন্ট কালার দেখাই, বিফোরে দেখাই, এটা লাল কালার আছে না, এটা চেঞ্জ করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, বললাম হচ্ছে গিয়ে কালো সাদা, কালো সাদা, এটা হচ্ছে সোজা। তাহলে এই যে দেখেন দুইটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দুইটাই চেঞ্জ এর সমস্যা নেই, কালো সাদা, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন আপনার তিন কালার লাগবে, কালো লাল সাদা, দেন আপনি তিন কালার মানা করছেন, এই ভুল করে ডলার চিহ্ন দিয়ে দিছি। তাহলে হচ্ছে গিয়ে দেখেন তিন কালার, উপরে কালো, নিচে লাল, নিচে তার নিচে সাদা। আর আপনার উপর থেকে নিচের দিকে ফ্লোরটা পছন্দ হয়, নিচ থেকে উপরে লাগবে। দেন শুরুতে বলে দেন টপ রাইট টু, টপ আগে শুধু এটুকু দিলাম টু টপ। তাহলে দেখেন ফ্লোরটা নিচ থেকে, নিচে কালো শুরু হয়েছে, মাঝখানে লাল, উপরে সাদা। অথবা আপনি দিতে পারেন টু টপ রাইট বটম লেফট, এরকম দিতে পারেন, কোনাকুনি হবে। টু টপ রাইট দিলাম, দেখেন কালার গুলা কোনাকুনি আছে। এইটুকু আপাতত জানেন লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এটা না হয় বিফোরে ইউজ করবি, তাহলে বিফোরটা দেখতে পাচ্ছি, আফটারটা দেখতে পাচ্ছি না কেন, আফটারে কোনো কালার নাই। আফটারে আমি ইউজ করতে চাচ্ছি হচ্ছে কি আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট কি দেওয়া যায়, বিভিন্ন স্টাইল, আপাতত আগের মতো দিয়ে দিই, মনে করেন শুরুতে লিখে দিলাম হোয়াইট, পরে লিখে দিলাম ব্ল্যাক। মাঝখানে কি হোয়াইট আসছে, তার চারপাশ দিয়ে কি ব্ল্যাক চলে আসছে। আপনি ধরেন মনে করেন ব্ল্যাক আসার আগে চারপাশ দিয়ে একটা লাল রঙের একটা ছায়া দিতে চাচ্ছেন, দেন মানা করছে কে রেড গ্রিন ব্লু দিলাম তোমারই, বুঝছেন? শুরুতে সাদা, চারপাশ দিয়ে লাল, তার চারপাশ দিয়ে কালো, এটা আফটারনুন কালার। এইভাবে হচ্ছে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। আপাতত এইটুকু দেখেন, আরো কিছু কন্ট্রোল আছে ওগুলা পরে দেখবো, না হয় থাক, কিন্তু এইটুকু আপাতত বুঝছেন লিনিয়ার গার্ডিয়ান কিভাবে ইউজ করেছি, রেডিয়াল গার্ডিয়ান কিভাবে ইউজ করেছি, এটুকু দেখেন। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যা যা ইউজ করেছি প্রত্যেকটা ভালো করে দেখেন, এবং এর বাইরেও পারলে কিছু লেখাপড়া করবেন, হ্যাঁ। আচ্ছা, তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কি অ্যাডিং ব্যাকগ্রাউন্ড দিলাম, গ্রেডিয়েন্ট কালার, কালারও দেখছি, হ্যান্ডেলিং টেক্সট ওভার, টেক্সট ওভারফ্লো নিয়ে আমরা অতটা ডিটেলস কমই লিখছি, মাঝে মাঝে লিখছি। একটা ক্লিপ দিলাম যেটা নাম টেক্সট ওভারফ্লো, হ্যাঁ। এবার দিলাম লরেন কোয়ান্টিটেটিভ, আর এখানে টেক্সট ওভারফ্লো দিয়ে দেখি কি কোনো কাজ হয় কত। এখানে কিছু দিয়েছে, উইথ হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, না এখানে টেক্সট শ্যাডো দিয়েছে, টেক্সট ওভারফ্লো নিয়ে তেমন কিছু দেয় নাই। এটা যদি আমি একটু আউটপুটে দেখি, আচ্ছা এই যে এখানে ইয়া হয়ে গেছে, এখন কি আমার টেক্সট ওভারফ্লো আছে, টেক্সট ওভারফ্লো আছে। আচ্ছা টেক্সট ওভারফ্লোটা হচ্ছে গিয়ে আমি ইয়া দিয়ে দিলাম কি ইলেকট্রিক এটা একটু দিয়ে দিলাম, এই কাজ করে না তো। ওভারফ্লো হিডেন দিয়ে দেবো,
গিভেন টেক্সট ওভারফ্লো ইফস কেন কাজ করে না? কেউ বলতে পারেন? আমি একটু এআই কে জিজ্ঞেস করি। Text overflow is not working. তাকে ইউজ করবো অটো না, ডিপসিক ইউজ করবো। এই শব্দ আসে হোয়াইট স্পেস নো র্যাপ, এইটা দিতে পারছো। আমি ওভারফ্লো হিডেন পর্যন্ত দিয়েছি। এই আচ্ছা, এই কোডটা হচ্ছে গিয়ে আমার টেক্সটটাকে একটা লাইনে নিয়ে যাবে, নিয়ে দেন হচ্ছে র্যাপটাকে আমাকে মজা করে দিবে। আমি হাইটটা না হয় না দিলাম, আমি হোয়াইট স্পেস নো র্যাপ দিয়ে দিই। এখন হচ্ছে গিয়ে দেখি এই হাইট দিব, হোয়াইট স্পেস নো র্যাপ দেওয়ার পর তো এটা হলো, দেন হচ্ছে ওভারফ্লো হিডেন, এটা হবে তাই না? ওভারফ্লো হিডেন, এইটা এটা চাচ্ছিলাম। তাহলে আমার তিনটা কোড লাগতেছে, তিনটা পাশাপাশি নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে টেক্সটের ওভারফ্লো হওয়ার সময় যখন মানে যতখানি আমার জায়গা থাকবে, ওকে, এরপরে কতগুলা ডট 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 দেখাবে। এইটা যদি করতে চান তাহলে এই 3 লাইন কোড লাগতেছে। হোয়াইট স্পেস নো র্যাপ কি করতেছে, যে হচ্ছে গিয়ে আপনার টেক্সটটাকে একটা লাইনে নিয়ে আসতেছে। ওভারফ্লো হিডেন কি করতেছে, টেক্সটটাকে যখন ওভারফ্লো হয়ে যাচ্ছে তখন সেটাকে ঢেকে দিচ্ছে। আর স্ক্রিপ্ট কি করতেছে, সেটা হচ্ছে গিয়ে এই 3টা ডট দিয়ে দিচ্ছে। তাহলে এখানে যদি আমি হাইট দিই, অ্যাকচুয়ালি লাভ হবে না, 200 পিক্সেল দিলাম, সেভ দিয়েছে। হাইট 200 জায়গায় 600 দিয়ে দিই। হোয়াইট স্পেস নো র্যাপ দেওয়ার কারণে জিনিসটা এরকম। আর যদি র্যাপ দিয়ে দিই তাহলে এরকম স্যার আসছে, উইথ কিন্তু বাড়ান তো। স্ক্রিপ্টটা কাছে। ওয়েট, হ্যাঁ বাড়াতে পারি। ওয়েট 600 জায়গায় আমি হাইটটা উঠাই দিলাম। ওয়েট 300, 300 জায়গায় আমি দিয়ে দিলাম 100%, জানি 100% দিয়ে দিলাম, এবং কোনো মার্জিন দিলাম না। জানি। তার মানে ওর মধ্যে যতখানি পেরেছে সে নিয়েছে, তারপর কি হয়ে গেছে, কতগুলা ডট 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 চলে আসছে। এইটা হচ্ছে কি আপনার টেক্সট ওভারফ্লো স্ক্রিপ্টস এর কাজ। আর কোনো কিছু আছে? স্ক্রিপ্ট ছাড়া তো ক্লিপ আছে। ক্লিপ ইনলাইন কন্টেন্ট দ্যাট ওভারফ্লো অনলি, একটা উঠাই দিই। না, হাইট অটোমেটিক বাইরে সব ফিক্স করে দিচ্ছে। আহ, করবে। এই হচ্ছে কি আপনার টেক্সট ওভারফ্লো নিয়ে একটা হালকা টেক্সট ওভারফ্লো কই গেল, হ্যান্ডেলিং হেডিং, টেক্সট ওভারফ্লো। এটুকু থাক, হ্যাঁ 6 পর্যন্ত থাক, আজকে না রাখাই। প্র্যাকটিস প্রবলেম, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 বলুন এখানে। আচ্ছা ঠিক আছে, এইগুলো প্রজেক্ট গুলো কালেক্ট দিতে হবে। রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, ভিউপোর্ট, ডাইনামিক সাইজ, মিডিয়া কোয়ারি। মিডিয়া কোয়ারিটা আবার দিছে দেখছেন। তাহলে আমরা এবার গ্রিড দিয়ে মিডিয়া কোয়ারি চালাবো। রেসপন্সিভ ওয়েব পেজ ডিজাইন ইউজিং মিডিয়া কোয়ারি, হ্যাঁ এটা তো লাগেই, আমরা এটা করবো।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কের কি অবস্থা? কারো সমস্যা হয়েছে? ট্রাই শুরু করছেন? স্যার দেখ, হোমওয়ার্কের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ব্যাকগ্রাউন্ডে আপনি মানে ওই আপনি যাচ্ছেন মনে হয় হোমওয়ার্কে, অ্যাসাইনমেন্ট একটু যান, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার এখানে আমি সবকিছুই করতে পারছি, শুধু আপ টু 150% ডিসকাউন্ট, মানে এখানে যে ভাঁজ করাটা, এখানে এই হ্যাঁ হ্যাঁ। পিকচারটা মানে এখানে আনতেও পারছি ব্যাকগ্রাউন্ডটা এইভাবে, কিন্তু কোনোভাবে ভাঁজ করার ওই অপশনটুকু করতে পারতেছি না, মানে এখানে যেভাবে ভাঁজ হয়ে আছে। আচ্ছা, এটা একটা ডিফ, ডিফটাকে ঘুরাইছি, হ্যাঁ, ট্রান্সফর্ম রোটেট আজকে ইউজ করছি, হ্যাঁ। রোটেট আপনাদের আগে দেখাই নাই, আমি সিলেবাসে পাই নাই, যাই হোক ট্রান্সফর্ম রোটেট দিয়ে এটাকে ঘুরাইছি, ঘোরার পর ডিফটা এরকম স্যার হয়েছে, জাস্ট ওইটার এটুকু। কথা না স্যার, ওই যে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে মনে হচ্ছে না মোড়ানো, ওইটার কথা বলতেছে আপু মনে হয়। হ্যাঁ বুঝতে পারছি, প্রথমে ডিফটা এখানে রাখছি, রাখার পরে কি করছি, রোটেট করে জিনিসটাকে ঘুরাইছি। রোটেট না করলে তো ঘুরাতে পারবেন না। তারপর হচ্ছে গিয়ে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে জিনিসটা এটা করছি, আই হ্যাঁ এটা আমি কাটছি, ক্লিপ পাথ আপনাদের দেখাইছি, দেখাই নেই তাই না? এটা রাইট বাটন কাজে করে না নাকি বলেন? আচ্ছা, রাইট বাটনটা কাজে করে না। আপনি এখানে জিনিসটাকে কাটছি, সিএসএস দিয়ে ক্লিপ পাথ করছি। জিনিসটা বোঝার চেষ্টা করেন, দেখেন এই যে এটা একটা লাইন, হ্যাঁ, ঠিক ওরকম করে কাটছি। এটাকে বলে ক্লিপ পাথের কাজ, এটাকে কাটছি, তাহলে ট্রান্সফর্ম দিয়ে রোটেট দিয়ে ঘুরাইছি, জিনিসটাকে কাটছি, কাটার পর এটা বিফোর আফটার দিয়েও করতে পারেন। এটা এখানে বসাইছি, ওটা এখানে বসাইছি, অথবা আরেক দুইটা ডিভ নিয়ে পাশাপাশি ওইটা ডিভ দুইটা এরকম নিয়ে করতে পারেন। মিলানো বেশ কষ্টকর। এটা কিন্তু ছবি না, ভুলেও ছবি মনে করেন না, এটা তো কিন্তু ছবি না, সিএসএস দিয়ে এটা করা। সিএসএস দিয়ে করছে, কিন্তু এই যে এখানে যেটুকু মোড়ানো যেটুকু বললেন, এই যে দুই সাইডে দিয়ে তিন, বিফোর আফটার করতে বললেন, অতটুকুই বিফোর শুধু আফটার, কোনোভাবে দিয়ে করতে পারতেছি না। বিফোর আফটার ছাড়া আপনি আরেকটা ডিভ নিয়েও করতে পারেন। ভেজাল আছে। আচ্ছা দাঁড়ান, আজকে আজকে কোথায় আছি? এখানে আছি, হ্যাঁ। তাহলে এই ডিফটাই নেই, এই ডিফটার নাম কি? এই ডিফটার নাম হচ্ছে গিয়ে টেক্সট ওভারফ্লো না, পেইন নিয়ে কাজ করতেছি, রেইন নিয়ে কাজ করতেছিলাম তাই না? এটা হচ্ছে রেইন ডিভ, ওকে। রেইন ডিভে ভেতরে একটা নিয়ে হচ্ছে গিয়ে আপ টু 25% ডিসকাউন্ট, এরকম একটা ডিভ নিয়ে, হ্যাঁ। ডি 1, আরেকটা ডিভ নেই, সেটার নাম দিয়ে ডি 2, আরেকটা ডিভ নেই, সেটার নাম নেই ডি 3। ডি 2 এর মধ্যে মনে করেন লিখলাম আপ টু 25% ডিসকাউন্ট, আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, নন প্রোডাক্ট পার ডিসকাউন্ট। তাহলে এই দুটো ডিফটাকে আগে কাজ করি, হ্যাঁ। আপ টু 25% ডিসকাউন্ট কিন্তু আসছে। তাহলে আমার রেইনে পজিশন রিলেটিভ ইউজ করা আছে না? রেইনে পজিশন রিলেটিভ ইউজ করা আছে। তাহলে আমি ওই ডিফটা রেইনের পরে নিই, ডি 2, এটার দিয়ে পজিশনকে অ্যাবসলিউট, অ্যাবসলিউট নিয়ে বললাম টপ কত, 0 দিয়ে দিই, রাইট কত, 0 দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে কি মনে করেন ফ্রন্ট ফরওয়ার্ড ব্লু, এরকম কিছু একটা দিয়ে দিই, CORN ফরওয়ার্ড ব্লু। এটা আসছে, হালকা কি প্যাডিং দিয়ে দেবো, দিয়ে দিতে পারি। কর্নফ্লাওয়ার ব্লুটা তো ভালো আসে নাই। আরেকটা আছে ডগার ব্লু, BO একটু গাঢ় আর কি কর্নফ্লাওয়ার ব্লু থেকে। কালারটা হচ্ছে কি আমি সাদা দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিলাম মনে করেন 10 পিক্সেল, চলে আসছে। এখন যেটা করতে হবে, এটাকে ঘুরাইতে হবে, হ্যাঁ। বললাম হচ্ছে ট্রান্সফর্ম
যারে ট্রান্সফর্ম রোটেট, ওটা দিয়ে দিলাম কত, 45 ডিগ্রি ঘুরাই দিই নাকি বলি? হ্যাঁ, ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এখন হচ্ছে কি জিনিসটা আমার আরো ডানে সরাইতে হবে, তাই না? ডানে হলে তাহলে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে মাইনাস 2 পিক্সেল দেবো। হ্যাঁ, সরষে নাকি বলেন? এখন কি একটু উপর দিয়ে নিচে নামাইলে ভালো হয় না? তাহলে টপ দিয়ে দিয়ে 20 পিক্সেল দেন। তাহলে একে আরেকটু 22 হলে ভালো হয়, তাই না? নাকি আরেকটু 20 বেশি হয়ে গেছে, 16 দিয়ে তো। 16, 16, 16, আরেকটু কমাই, 12 পিক্সেল। হ্যাঁ, চলো। ওকে, 12 পিক্সেল দিলাম। লেফট থেকে রাইট থেকে কি 50 পিক্সেল বেশি চলে গেছে, তাই না? রাইট থেকে আরেকটু কমাইলে ভালো হয়। তাহলে 40 দিব, কম হয়ে যায়, কম হয়ে যায়। 50 আবার বেশি লাগে নাকি? না, চলে। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে জায়গা কম হয়ে গেছে, হ্যাঁ। আমার হচ্ছে গিয়ে দেখেন কত কিছু মিনাল লাগে প্যাডে। উপরে নিচে 40 পিক্সেল দিয়ে, ডানে বাইরে 10 পিক্সেল। আচ্ছা, না, উপরে নিচে 10 পিক্সেল দিয়ে, ডানে বাইরে 40 পিক্সেল দিয়ে। এই চোখের আন্দাজে মিলাই দিই। এই যে আবার জায়গা অনেকখানি বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে ইয়া হয়েছে 40 তো বিশাল। তাহলে 20 দিয়ে দিই, 20 দিয়ে দিতে পারি। ওকে, সমস্যা নেই। এখন যদি আমি এই জায়গাটুকু কাটি, জায়গাটুকু কাটি, তাহলে কি হয়? তাহলে হয় আবার এই জায়গাটুকু কাটবো, সোজাসুজি কাটবো, তাই না? সোজাসুজি কাটলে দেখা যাবে টিটা যাতে না কাটে, হ্যাঁ। এরকম হিসাব করে কাটতে হবে। তো আরেকটু নিচে নামলে মনে হচ্ছে ভালো হবে, তাও শুধু দুদিকে আবার বোঝা গেল। বৃষ্টি এর এইবার চল। এইবার দ্বিতীয়টা বললাম হচ্ছে তোমার ভেতরে একটা কাটাকাটির কাজ আছে, সেটার নাম হচ্ছে ক্লিপ পাথ। ক্লিপ পাথের মধ্যে ইউজ করলাম কি পলিগন। প্রথমটা হচ্ছে আহ, এভাবে চিন্তা করেন, লেফট থেকে 0, চারটা ডট নেবে, হ্যাঁ। টপ থেকে কত নিয়ে নিই? 20 পিক্সেল নেব। দ্বিতীয়টা হচ্ছে টপ থেকে হচ্ছে গিয়ে আমার আহ প্যারিং 20 পিক্সেল, সমস্যা নাই। ক্যালকুলেট করতে পারবে, আমি তো আমার উইথ জানি না আবার কত, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম ডটটা নিচে। আচ্ছা, প্রথম ডটটা, আচ্ছা ইয়া তো, প্রথম ডটটা এইটা নিচে তাহলে। লেফট থেকে 0, টপ থেকে 20 পিক্সেল। দ্বিতীয় ডটটা এটা নিয়ে, হ্যাঁ। লেফট থেকে 100% মাইনাস 20 পিক্সেল। আর এখানে 100% ইয়া করার জন্য আমার ক্যালকুলেট লাগবে, হ্যাঁ, CALC। ক্যালকুলেট দিয়ে 100% মাইনাস 20 পিক্সেল, এখন কিছু একটা দিয়ে দিলাম। এটা টপ থেকে কি আহ, প্রথমটা লেফট, পরেরটা টপ, তাই না? কিন্তু এই হিসাবে গন্ডগোল করে ফেলছি, ধুর। দেখছেন? এখানে প্রথমটা লেফট, পরেরটা টপ। আচ্ছা, তাহলে আমি এখানে চিন্তা করি লেফট থেকে 20 পিক্সেল, টপ থেকে 0। ভিডিওটা হচ্ছে ক্যালকুলেট করো, লেফট থেকে 100% মাইনাস 20 পিক্সেল, এবং টপ থেকে কত, 0। আর যে চিহ্নটা সেটা হচ্ছে লেফট থেকে 100%, টপ
থেকে 100%। ফোর যে এটা লেফট থেকে 0, টপ থেকে 100%। কাটছি কাটছি তাই না? কিন্তু ওরকম তো কাটা হয় নাই। তাহলে তো আমাকে তো সমান করতে হবে। সমান করতে গেলে কত নিতে হবে? 20-এর জায়গায় 30 নেই। না, তাও কাটে নাই। আমাকে কিরকম করতে হবে? এইরকম করতে হবে তাই না? এইরকম করতে হলে 30-এর জায়গায় কত? 40 পিক্সেল নেই, বেশি হয়ে গেছে। 36 নেব। এই একটু উঁচার দিকে চলে গেছে তাই না? 37 নেই। এই সমান ভাবে কাটছে। তাহলে এখানে যেহেতু 37 নিয়েছে, এখানে 37 পাচ্ছি। এই সমান সমান আছে, কিন্তু ওই যে লেখাটা তো কমায় গেছে। একটা কাজ করি, ফন্ট সাইজ ছোট করে দিই, জোর করে 28 দিই এখানে। হ্যাঁ, ফন্ট সাইজ দিয়ে দিলাম নর্মালি 16 থেকে 14 পিক্সেল দিয়ে দিলাম। এই হ্যাঁ, ফন্ট সাইজ ছোট করলে জিনিসটা তো ছোট হয়ে যায়। তাহলে আমি প্যাডিংটা বাড়াই দিই। প্যাডিং কই? প্যাডিং 20-এর জায়গায় 30 দিয়ে দিই ভাই। এই তো চলে, এই তো চলে। এইবার হচ্ছে কি আমার কাটাকাটিটা হয়েছে। এইবার হচ্ছে গিয়ে div 2 আর div 3 ওগুলার জায়গা মতো নিয়ে বসে। হ্যাঁ, এবার হচ্ছে কি আমার div 1 নিয়ে আগে div 1 নিয়ে জায়গা মতো বসে। তাহলে D2 গেল। এবার হচ্ছে D1। D1 এর ওয়েট কত নেওয়া যায়? হাইট কত নিচে আল্লাহ জানে। আচ্ছা, দিয়ে দিলাম ওয়েট, মনে করেন আপাতত দিয়ে দিলাম 30 পিক্সেল। হাইটও নিয়ে নিই 30 পিক্সেল। আপাতত ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায়, দিলাম একটা কালার 333 কালার। এটা পজিশন অবশ্যই কি অ্যাবসলিউট, পজিশন কি অ্যাবসলিউট। এখানে টপ থেকে কত নামাইছে? 20 পিক্সেল। আচ্ছা, টপ থেকে -20 পিক্সেল উপরে নাও। লেফট আপাতত 0 থাকবে। হ্যাঁ, আপাতত 0, আমার চেঞ্জ করতে হবে। এই যে কালো দাগটা, এখন কালো দাগটা এই জায়গায় আনতে হবে তাই না? তাহলে লেফট থেকে নিলাম মনে করেন 60 পিক্সেল। আর একটু এই পাশে আসলে ভালো হয় না? লেফট থেকে নিলাম মনে করেন 70 পিক্সেল। চলে, খারাপ না। কিন্তু আমার মনে হয় এই ডাকটা মিলাইলে ভালো হয়। লেফট থেকে আমি 90 পিক্সেল দিয়ে দিই। বেশি ভেতরে চলে গেছে তাই না? 86 দিয়ে দিই। আর একটু কমাই দিই, 54। চলো, তাহলে টপ থেকে আর একটু মাইনাসটা কমাই দিই। হ্যাঁ, 16 দিয়ে দেখি। না, হয়নি। 12 দিয়ে দেখি। আরে আয় কই গেল? 12 দিয়ে দেখি। 12 হয়ে গেছে। এই যে মিলে গেছে, বাহ। তারপর খালি ওইটার উপরে চলে আসছে তাই না? তাহলে আমাদের পাওয়ার কি আছে? চেরি -10 চলে গেছে পিছনে। চলে গেছে পিছনে তাই না? ওকে, এই হোয়াটসঅ্যাপে ফোন আসে কেন? তো ভাবতেছি না, দাঁড়ান। তাহলে এটা নিয়ে বসাইতে পারবেন না? বসাবো। এই আমার কথা শোনা যায়? জি স্যার, ক্লিয়ার। একইভাবে দিয়ে দিলাম। দেখে এটা কি কোথায় গেছে? D3 হবে ওইখানে না? চলে। D3 হবে তাই না? আচ্ছা, মহা বিপদ।
ভাই, এন্ড কল করি। বন্ধ হইতেছে না। এখানে লগ আউট আছে, লগ আউট। তার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে লগ আউট। তাও তো থামে না। এই ফেসবুকে কেউ কল দিচ্ছে নাকি আপনাদের কোনো সমস্যা? আর আমাদের এখান থেকে কিন্তু কোনো ইয়ে না, সাউন্ড। আচ্ছা, আপনারা মাইক অন করেন, সমস্যা নাই। দেখি আমি হচ্ছে গিয়ে কি অফ করা যায়। আমি তো এখান থেকে অফ করে দিচ্ছি। সাউন্ড তো শোনা যাচ্ছে না কিছু। তার টাস্ক ম্যানেজার থেকে ই করে দেন, অফ করে দেন, তাহলে হচ্ছে টাস্ক ম্যানেজার থেকে। আচ্ছা, এটা একটু বুঝতে পারছি, মনে হয় ফেসবুক থেকে আসতেছে, মেসেঞ্জার থেকে আসতেছে। দেখছেন কি বিপদ, কোত্থেকে সাউন্ড আসে টের পাওয়া যায় না। না তো এটা, জুম করা যাবে না। একটা কাজ করি, আমি আমার ইয়াগুলা বন্ধ করি, গুগল ক্রোমে যা আছে সব বন্ধ করে দেখি। আরে তাও বন্ধ হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমি ওটা না, এটা আমার